তো এখানে দেখো একের দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আমাদের মেলাতে হবে। ক স্তম্ভে আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি আর আছে বসু বিজ্ঞান মন্দির। তো ক স্তম্ভের এগুলির সাথে আমাদের খ স্তম্ভের সাল উল্লেখ করা আছে, আমাদেরকে মিলাতে হবে। তাহলে দেখো এখানে প্রথম যেটা আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, তো এর সাথে আমাদের যেটা মিলবে খ স্তম্ভের খ অর্থাৎ 1817 খ্রিস্টাব্দে। তারপরেরটা দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়, তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যেটা হবে খ স্তম্ভের অপশান ঘ অর্থাৎ 1857। এরপর 3 নম্বর যেটা আছে এশিয়াটিক সোসাইটি, তো এর সাথে মিল হবে খ স্তম্ভের ক অপশান অর্থাৎ 1784। তারপর শেষ যেটা পড়ে থাকছে বসু বিজ্ঞান মন্দির, এখান থেকে হয়ে যাবে তোমাদের গ অর্থাৎ 1917। তো আশা করি বোঝা গেছে 1 নম্বর প্রশ্নের যে টেবিলটা ছিল। এরপরে দেখো তোমাদের 2 দাগে কি বলেছে, সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি পূরণ করতে হবে। তো প্রথম টেবিলটা আছে প্রতিষ্ঠান, তারপর আছে প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠার উদ্দেশ্য কি সেটা আমাদের একটি বাক্যে উত্তর দিতে হবে। তো প্রথম যেটা আছে দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর প্রতিষ্ঠাতা কে না তারকনাথ পালিত। কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়, বাংলার শিক্ষিত যুবকদের কারিগরি বিদ্যায় শিক্ষিত করে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়। কেমন, পরেরটা আছে বসু বিজ্ঞান মন্দির, এটা কে প্রতিষ্ঠা করে, স্যার জগদীশচন্দ্র বসু। কি উদ্দেশ্যে না বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। পরেরটা আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা কে প্রতিষ্ঠা করে, মহেন্দ্রলাল সরকার। কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে সেটা দেখো, পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা এবং বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজনের জন্য প্রতিষ্ঠিত হয়। পরেরটা জাতীয় শিক্ষা পরিষদ, কে প্রতিষ্ঠা করে, সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি উদ্দেশ্যে সেটা দেখো, জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা এবং শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। তাহলে তোমাদের 2 দাগে যে টেবিলটা ছিল সেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এরপরে দেখো তোমাদের 3 দাগে কি বলেছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো এটা তোমাদের অক্টোবর মাসের সমাধান দেওয়া হচ্ছে, আর সেপ্টেম্বর মাসের অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে। যদি তোমরা দেখে না থাকো ভিডিও ডেসক্রিপশনে তোমরা সেপ্টেম্বর মাসের অন্যান্য বিষয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। কেমন, দেখো এখানে 3 দাগে কি বলেছে, 2টি 3টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়। আমরা প্রত্যেকেই কম বেশি জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় হওয়ার কারণটা কি। কারণ উত্তর দেখো, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে উল্লেখযোগ্য নাম হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার প্রতিষ্ঠা ইউএন রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা তিনি বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র এনে 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে ইউএন রায় অ্যান্ড কং নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1895 খ্রিস্টাব্দে এর নাম হয় যেটা ইউএন রায় অ্যান্ড সন্স। কেমন, এছাড়া হাফটন ব্লক প্রিন্টিং, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উন্নত মানের ছবি ছাপা কৌশল উদ্ভাবন করেন এবং হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন, যা ভারতে প্রথম সাদা কালোর যুগে তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করে তাতে রঙিন ছবি ছাপাতে শুরু করেন, যা এশিয়াতে সর্বপ্রথম। তো এই কারণেই তিনি মূলত বিখ্যাত বা স্মরণীয় হয়ে আছেন। এটার জন্য 2 নাম্বার থাকছে। 3 থেকে 2 নম্বর প্রশ্ন দেখো, কাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন বলা হয়। উত্তরটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তা চার্লস উইলকিনসনকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। চার্লস উইলকিনসন 1778 খ্রিস্টাব্দে হুগলি চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ বা নকশা তৈরি করেন, তাই তাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো তোমাদের 4 দাগে কি বলেছে, ছাপা বই এর সাথে শিক্ষা বিস্তারে সম্পর্ক আলোচনা করো। তো ছাপা বই এর সাথে অর্থাৎ ছাপাখানা আবিষ্কারের সাথে সাথে যে বই ছাপাতে থাকে তার সাথে আমাদের শিক্ষা বিস্তারের যে সম্পর্ক সেটা আমাদেরকে আলোকপাত করতে হবে। শিক্ষার প্রচারে ছাপাখানার ভূমিকা, এটা ভূমিকা হবে, বানানটা ঠিক করে নিও। তো প্রথম যে ভূমিকা পয়েন্ট আছে দেখো, অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে
বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানা প্রতিষ্ঠা হয়। বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ১ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। বাংলার ছাপাখানাগুলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রচুর পরিমাণে পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। এসব পাঠ্যপুস্তক প্রধান বিষয়বস্তু ছিল সাহিত্য, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের সুন্দর মুদ্রণ এবং কম দাম হওয়ায় তা গ্রাম বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের হাতেও পৌঁছে যাওয়া সম্ভব হয়। এইসব বইগুলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। ২ নম্বর পয়েন্ট দেখো, অন্যান্য ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রসারের পর থেকে বাংলার বাইবেল, রামায়ণ, মহাভারত, বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্য প্রভৃতি অনুবাদ, বিভিন্ন গবেষণাপত্র প্রভৃতি প্রকাশিত হয়। এগুলি সুলভে বাংলার সাধারণ পাঠকদের হাতে পৌঁছে যায়। এই নিচের লাইনটা তোমরা এখান থেকে শুরু করবে, কেমন? এছাড়া দেখো তোমাদের ৩ নম্বর পয়েন্ট যেটা আছে সংবাদপত্র। তো ছাপাখানাগুলি থেকে বাংলা ও ইংরেজিতে কি হচ্ছে, বেশ কিছু সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হতে থাকে। এইসব সংবাদপত্র সাময়িক পত্রগুলিতে দৈনন্দিন সংবাদ ছাড়াও নিয়মিত বিজ্ঞান বিভিন্ন জ্ঞানমূলক বিষয় আলোচনা স্থান করে নেয়। পরের পয়েন্ট, নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, এটা ঠয়াকার দন্তন্য হবে, লটা বাদ দিয়ে দন্তন্য করবে। ছাত্রদের পাঠ্যপুস্তক রচনা করে তা কম খরচে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে। এর ফলে বাংলার শিক্ষার ব্যাপক প্রসার শুরু হয়। এভাবে মধ্য অষ্টাদশ ঊনবিংশ শতকে ছাপাখানা প্রতিষ্ঠার প্রসার হয়। বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণচঞ্চল করে তুলেছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি তথা ভারতবাসী পৌঁছে গিয়েছিল নবজাগরণের দোরগোড়ায়। তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7। একের দাগে দেখো এখানে কি বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভে দেখো কি আছে, ভাইসরয়, এবং এই ভাইসরয়ের সাথে আমাদের খ স্তম্ভে যেটা মিল হবে সেটা হচ্ছে অপশান গ অর্থাৎ লর্ড ক্যানিং। তারপর দেখো চৈত্র মেলা, তো এর সাথে মিল হবে অপশান ঘ অর্থাৎ নবগোপাল মিত্র। পরেরটা দেখো জমিদার সভা, এর সাথে মিল হবে অপশান ক অর্থাৎ রাধাকান্ত দেব। পরেরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর সাথে আমাদের মিল হবে অপশান খ অর্থাৎ তারকনাথ পালিত। তাহলে তোমাদের একের দাগে এই ক স্তম্ভ খ স্তম্ভ সঠিক উত্তর দিলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের 2 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে এবং এখানেও তোমাদের 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটা সত্য। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন, এটা মিথ্যা। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন, এটা সত্য। এরপরে দেখো তোমাদের 3 দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন, ভারতে ছাপা বাংলা বা প্রথম বাংলা বই হলো ড্যাশ, তাহলে কি হবে, বাইবেল। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এর উত্তরটা দেখো 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হয়, উত্তর দেখো লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয়, এর উত্তর হবে সন্ন্যাসী। তাহলে 3 দাগে তোমাদের 4টি শূন্যস্থান ছিল, প্রত্যেকটা উত্তর দেওয়া হলো। এরপরে দেখো তোমাদের 4 দাগে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও নিচের প্রশ্নগুলির। তো প্রথম প্রশ্ন দেখো, ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা। ইন্টারনেট ব্যবহারের সুবিধা, 1 নম্বর, ইন্টারনেটের সাহায্যে কম পরিশ্রমে সহজে দুনিয়ার ইতিহাসের যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। 2 নম্বর, বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগারে বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করা বিপুল অর্থ ব্যয় এবং সময় সাপেক্ষ। পরেরটা দেখো, ডেভিড হেয়ার কেন স্মরণীয়, উত্তর 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মুখ্য ভূমিকা নিয়েছিল ডেভিড হেয়ার। তিনি ছিলেন স্কটল্যান্ড এবং একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এর পরেরটা দেখো, বারাসত বিদ্রোহ কি।
ব্রিটিশ শাসনকালে বাংলার ওহাবি আন্দোলনের মুখ্য ভূমিকা গ্রহণ করে মীর নিসার আলী বা তিতুমির। 1830 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দে তিনি যে আন্দোলন করেন তা হচ্ছে বারাসত বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন, এখানে দেখো গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়ার বক্তব্য কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক সমন্বয়বাদী জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ হয়েছে। অপরদিকে রক্ষণশীল ধর্মীয় গোঁড়ামি পরিবর্তে সংস্কারমুক্ত ধর্মীয় ভাবনার প্রতিচ্ছবি উপন্যাসে প্রতিফলিত হয়েছে। গোড়া উপন্যাসের সূচনা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে উপন্যাসে প্রতিফলিত হয়েছে। গোড়া উপন্যাসের সূচনা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ঘটলেও সর্বশেষ বিশ্ব মানবতার প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক সর্বভারতীয় রূপটি তুলে ধরেছেন। এবং পরের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুপুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী হিসাবে। তিনি শুধুমাত্র রাজনৈতিক কুসংস্কার নয়, ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, কলকাতার বাবু এবং সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের পীড়ন ইত্যাদি বহু বিষয়ে উপর ব্যঙ্গচিত্র করতেন। তার চিত্রগুলির মেকি দেশাত্মবোধের সমালোচনা, ঔপনিবেশিক রাজনৈতিক সমালোচনা পরিলক্ষিত হতো। বেঙ্গল স্কুল অফ আর্ট এবং এর অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। এর পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? 19 শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, চিকিৎসক। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করে বিশিষ্ট চিকিৎসক, যেটা এমডি ছিলেন। ঠিক আছে, প্রতিষ্ঠাতা। তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন, যেটা 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালি বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা দেখো, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর তৈরি মার্সম্যান ওয়াট উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করে। এই ছাপাখানা থেকে দিকদর্শন ও সমাচার দর্পণ প্রকাশিত হয়। এই ছাপাখানার উদ্যোগে সংস্কৃত থেকে বাংলায় প্রকাশিত হয়েছিল রামায়ণ, মহাভারত, হিতোপদেশ, এছাড়া 32 সিংহাসন প্রভৃতি। এছাড়া প্রকাশিত হয়েছিল বাইবেল ও খ্রিস্টান ধর্ম গ্রন্থ। শ্রীরামপুর ত্রয়ী প্রচেষ্টা স্কুল ও কলেজের জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশনার বিশেষ ব্যবস্থা করা হয়। তাই শিক্ষা বিস্তারে ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কম ছিল না। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতনের প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছে? উত্তর, ভূমিকা দেখো, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনে পরিপূর্ণ বিকাশ, ধর্মীয় ভাবের জাগরণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সমন্বয়ের মাধ্যমে প্রকৃত জীবন আদর্শের গঠন। এক কথায় মনুষ্যত্বের সার্বিক বিকাশ সাধন। আর সে কারণেই তিনি প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। প্রথম পয়েন্টটা দেখো, মানুষ ও শিক্ষা। রবীন্দ্রনাথ তার একাধিক প্রবন্ধ লিখেছেন যে আমাদের সবচেয়ে বড় বাধা এই যে শিক্ষার সঙ্গে সমাজের এবং মানুষের কোনো যোগ নেই। পরের পয়েন্ট, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো 1. শিক্ষার্থী ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন। 2. প্রকৃতির সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর সম্পর্ক সাধন। 3. শিক্ষার্থীর মধ্যে সৌন্দর্য বোধের বিকাশ ঘটানো। 4. শিক্ষার্থীকে চিরন্তন পরম সত্তার উপলব্ধিতে সাহায্য করা বা সহায়তা করা। শিক্ষায় আনন্দ। রবীন্দ্রনাথের মতে আনন্দের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব। কেবল পুঁথিগত শিক্ষা শিক্ষার্থীকে আনন্দ দিতে পারে না, তার জন্য চাই হৃদয়বৃত্তির চর্চা। পরেরটা দেখো পয়েন্ট, শিক্ষার স্বাধীনতা। তো রবীন্দ্রনাথ শিক্ষা এবং কর্মে মানুষকে স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন যে শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে স্বতঃস্ফূর্তভাবে তাদের শিক্ষা বোধ গড়ে উঠবে, কেউ আত্মমর্যাদা বিসর্জন দেবে না, অন্যায়ের সঙ্গে কোনো প্রকার আপোষ করবে না। পরের পয়েন্ট, কর্মমুখী শিক্ষাদান। গতানুগতিক পুঁথিগত বিদ্যা অধ্যয়নের পরিবর্তে রবীন্দ্রনাথ কর্মমুখী শিক্ষাদানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছিলেন। বিদ্যালয় ছাত্রদের জন্য তিনি এমন সব কাজ কর্মের প্রচলন করেছিলেন যার মধ্য দিয়ে তারা বৃহত্তর কর্মজগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। পরের পয়েন্ট, শিক্ষণ পদ্ধতি। কোনো রকম ছক কাটা পদ্ধতি উল্লেখ না করলেও রবীন্দ্রনাথের ইন্দ্রিয়ানুশীল প্রকৃতি পর্যবেক্ষণ, সৃজনধর্মী কাজকর্ম প্রভৃতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন।
এবার দেখো পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল? উত্তর দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি শিক্ষিত প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেক্ষাপট, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন তথা বঙ্গভঙ্গ বিদ্রোহী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। চিত্রের বর্ণনা, অবনীন্দ্রনাথ ঠাকুর দেশ মাতার প্রতিমূর্তি হিসেবে একটি নারীর চিত্র এঁকেছেন। তার 4টি হাত, দেবী মূর্তির অনুকরণে প্রথম হাতে শস্য অর্থাৎ ধান, দ্বিতীয় হাতে বস্ত্র, তৃতীয় হাতে বই, চতুর্থ হাতে জপমালা আছে। এই কাল্পনিক ভারত মাতার নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছে। তিনি জাতীয়তার প্রতীক। বিদেশি শাসনের বন্ধন থেকে তিনি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন। পরের দেখো তোমাদের স্বদেশিয়ানা পয়েন্ট। তো এখানে দেখো চতুর্ভুজা ভারত মাতা 4 হাতে যেগুলি রয়েছে সেগুলি মূলত জাতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলো দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বদেশিয়ানা ও জাতীয়তাবোধে জাগিয়ে তোলার চেষ্টা করে। পরের পয়েন্ট, শান্তির প্রতীক। সশস্ত্র আন্দোলনের সুস্থ জাতীয়তাবাদের বিকাশে বাধার সৃষ্টি করে। অবনীন্দ্রনাথের ভারত মাতার আর হাতে কোনো অস্ত্র নেই। পরের পয়েন্ট, জাতীয়তাবোধের চেতনা। 20 শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত মাতার চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা। পরে দেখো যে প্রশ্নটা আছে, বলেছে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। 19 শতকের পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাংলার মধ্যবিত্ত সমাজের যুক্তিবাদী ও মানবতাবাদী মানুষ সমাজ পরিবর্তনের আলোড়নে মেতে ওঠে। যে তৎকালীন ধর্ম, শিক্ষা, দর্শন, রাজনীতি, জীবনের সর্বক্ষেত্রে এর প্রভাব পড়ে। ইতালির নবজাগরণের সাথে তুলনা করে একে বাংলার নবজাগরণ বলে অভিহিত করা হয়েছে। বঙ্গীয় নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত এবং কলকাতা কেন্দ্রিক। এই নবজাগরণ মূলত হিন্দু সমাজ, বিশেষ করে উচ্চ বর্ণের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর কেন্দ্র কলকাতা ছিল বিদেশি শাসনাধীন। তাই এই কারণে নবজাগরণের বিকাশ স্বাভাবিক ছিল না। হিন্দু সমাজের একটা বড় অংশের তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষ, কৃষক সমাজ এবং মুসলিম সমাজের সাথে নবজাগরণের কোনো সম্পর্ক ছিল না। অধ্যাপক অনিল শীল এই আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। এরপরে দেখো তোমাদের 6 দাগে 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে হবে। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা দেখো, এটা তোমাদের 8 নাম্বার আছে। তো ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব ভূমিকা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 18 শতকের শেষ ভাগে ভারতের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এরপর এদেশে শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণের বিষয়টি তাদের কাছে বিশেষ গুরুত্ব হয়ে ওঠে। 1 নম্বর পয়েন্ট দেখো, দ্বন্দ্বের সূত্রপাত দন্তেশ্বয় দীর্ঘ তোমরা এখানে দেবে, ঠিক আছে। ব্রিটিশ কোম্পানি ভারতের জনশিক্ষা প্রসারের উদ্যোগ নিলে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটানো উচিত, সে প্রশ্নকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দেয়। পরের পয়েন্ট, রামমোহন রায়ের উদ্যোগ। ব্রিটিশ পার্লামেন্টের সনদ আইনে, যেটা 1813 দ্বারা ভারতীয় জনশিক্ষার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে রামমোহন রায় সরকারকে এক পত্রের দ্বারা 1823 খ্রিস্টাব্দে এই টাকা ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয়ের অনুরোধ জানান। পরের যে পয়েন্টটা তোমরা দেখো, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। বেন্টিংয়ের শাসনকাল, যেটা 1828 থেকে 35, ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট বা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে 2টি দলের বিভক্ত হয়ে পড়ে। এভাবে সরকারি শিক্ষানীতি নির্ধারণের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। পরের পয়েন্ট, প্রাচ্যবাদী। এখানে দেখো, প্রাচ্যবাদীরা ভারতের প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শনের বিষয়ে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রক, উইলসন প্রমুখ। এরপরের যে পয়েন্টটা দেখো বলেছে পাশ্চাত্যবাদীরা ভারতের পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি, আধুনিক বিজ্ঞান প্রভৃতি শিক্ষার প্রসারের দাবি জানান। পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেকলে, আলেকজান্ডার ডাফ, স্ট্যান্ডার্স এবং কলভিন প্রমুখ। পরের পয়েন্ট, মেকলে মিনিট।
বেন্টিংকের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে-মিনির নামে পরিচিত। অবশেষে পাশ্চাত্যবাদীরা জয়ী হন এবং সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের নীতি নেয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো।